কারণ তার কথা শুনে কিঞ্চিত হাসে। এরপর মীরার হাতটা নিজের ঠোঁটের কাছে এনে উল্টো দিকে আলতোভাবে চুমু খেয়ে বলে, তুমি যা বলতে চাও বলো মীরা, আমি কখনোই তোমার উপর রাগ করব না। চুমুর নরম স্পর্শে মীরা খানিকটা অস্বস্তি বোধ করলেও কারণ তার অনুভূতিকে বুঝে যায়। সে মীরার হাত ছেড়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে, এবার বলো। মীরা কারণের ব্যবহারের গভীর তৃপ্তি অনুভব করে। তারপর মুখের অভিব্যক্তি স্থির রেখে বলে, আচ্ছা, এখনো 6-7 দিন সময় আছে, তাই তো? হ্যাঁ, 6 দিন। এর মধ্যে কি কোম্পানির সব ডিজাইনার একত্রে বসে কাজগুলো শেষ করতে পারবে না? ধরুন বাকিরাও যদি তাদের সহায়তা করে। কারণ মাথা নেড়ে এসে ক্লান্ত স্বরে বলে, মীরা, এটা কোনো সিনেমা নয় যে আজ বললাম আর কাল হয়ে যাবে। শুধু ডিজাইন স্কেচ করাই নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে বহু ধাপ, কালার সিলেকশন, ফেব্রিক নির্বাচন, স্যাম্পল তৈরি, কোয়ালিটি চেকিং, প্রোডাকশন প্ল্যানিং, পোশাক তৈরি, প্যাকেজিং, ফটোশ্যুট, এডিটিং এবং সবশেষে ওপর মহলের অনুমোদন। এছাড়াও ডিস্ট্রিবিউশন চ্যানেল ঠিক করা, মার্কেটিং প্ল্যান তৈরি এবং ডেডলাইন বজায় রেখে ডেলিভারি নিশ্চিত করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এসব মিলিয়ে কাজের পরিধি বিশাল বিশাল। 3 মাসের পরিকল্পনা কখনোই 1 সপ্তাহে বাস্তবায়ন সম্ভব নয়। সেটা ঠিক, তবে একটা উপায় আছে, যদিও ব্যাপারটা আপত্তিকর হতে পারে। হোক আপত্তিকর, তুমি বলো। কারণের কণ্ঠে উৎসাহের ছোঁয়া। মীরা কিছুক্ষণ ভেবে গুছিয়ে বলে, আমার মনে হয় আরিয়ান ভাইয়া যদি সবার সামনে স্বীকার করেন যে উনি ডিজাইনগুলোর অন্য কোম্পানিকে দিয়েছেন এবং তার কাছে যদি ডিজাইন তৈরির প্রাথমিক ডকুমেন্ট, মেটাডেটা বা ইমেইল যোগাযোগের মতো প্রয়োজনীয় প্রমাণ থাকে, তাহলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রয়োজনে সাইবার ফরেনসিক টিমের সহায়তায় এগুলো যাচাই করিয়ে সত্যটা প্রতিষ্ঠা করে যেতে পারে। তবে এতে তার নিজের জন্য ঝুঁকি বাড়বে। কারণ অবজ্ঞাসূচক একটুখানি হাসি হেসে বলে, মীরা, তোমার কি ধারণা এতে আসাদ চৌধুরীর সম্মান টিকবে? স্পয়লার করার জন্য কমপক্ষে 3 মাসের জেল নিশ্চিত। এটা কি কোনো সমাধান হতে পারে? মীরা শান্ত গলায় বলে, তবে এতে তার নিজের জন্য ঝুঁকি বাড়বে। আমি জানতাম এই প্রস্তাবটা আপনার ভালো লাগবে না, তবে এখনো সময় আছে, ভাবুন, সময় নিন, এত দ্রুত হতাশ হয়ে পড়বেন না। আমরা সবাই তো আছি আপনার পাশে। কারণ গভীর কণ্ঠে বলে, তুমি আছো তো? মীরা মৃদু হাসি দিয়ে জবাব দেয়, সে তো অবশ্যই। তাহলেই হবে, আর কারো প্রয়োজন নেই। 2 দিন ধরে সব দিক বিবেচনা করেও আর কোনো পথ খুঁজে না পেয়ে কারণ অবশেষে আরিয়ানের কক্ষের সামনে এসে দাঁড়ালো। দরজায় তার কড়া নাড়ার শব্দে ভেতর থেকে দরজা খুলে দাঁড়ালো আরিয়ান। দরজা খোলার সঙ্গে সঙ্গে কারণের তীক্ষ্ণ কঠিন দৃষ্টি আরিয়ানের শরীর ভেদ করে যাচ্ছিল। আরিয়ান নিজেকে সামলে নিতে চোখ গিলে হালকা কাপা গলায় বলল, তুই আয়, ভিতরে আয়। কারণ কোনো কথা না বলে ভেতরে এসে সোফায় বসল। এক হাত তুলে ইঙ্গিত করলো আরিয়ানকে পাশে বসার জন্য। আরিয়ান কিছুটা সংকোচ নিয়ে পাশে এসে বসল। তার শরীর থেকে ভয়ের হালকা শীতল ঘাম ঝরছে। কারণ ঘরের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা রোমানার দিকে তাকিয়ে বলল, রোমানা ভাবি, আপনি একটু বাইরে যান। রোমানার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কারণ এরপর ঘাড় ঘুরিয়ে কাঁধের পেশি শিথিল করে এক গভীর শ্বাস নিয়ে নিজেকে কথা বলার জন্য প্রস্তুত করল। তোর কি নিজের কাজের জন্য একটু গিল্টি ফিলিং হয় না? দেখ ভাই, তুই ভুল বুঝছিস, আমি কিছুই। কারণ তার কথা কেটে দিয়ে বলল, আমি তোকে ডিফাইন করতে বলিনি, যা বলার সরাসরি বলবি। শোন, আর 3 দিন পর প্রজেক্টের ডিল হবে, তার আগেই সব ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে হবে। কেসি টেক্সটাইল নিয়ে যা যা গুজব ছড়াচ্ছে সেটা আর বাড়তে দেওয়া যাবে না। তুই আসলে কি চাস? কারণ এবার একটু সামনে ঝুঁকে তার চোখে চোখ রেখে বলল, তুই যা করেছিস সেটা প্রকাশ করতে হবে, সবাইকে জানাতে হবে। ডিজাইনগুলো তুই নরেন রায়কে সেল করেছিস, তোর কাছে যা যা প্রমাণ আছে সেগুলো সামনে আনবি। আমি তোকে বলে দেব কিভাবে কথা বলতে হবে। পরক্ষণে আরিয়ানের চেহারায় আতঙ্কের ছাপ আরো গাঢ় হলো। চোখ বিস্ফোরিত হয়ে প্রায় চিৎকার করে উঠে বলল, কখনোই না, আমার মাথা খারাপ নাকি?
তার কথাগুলো কানের কর্ণে পৌঁছানো মাত্র তার মাথায় অগ্নিকুণ্ড ধাউ ধাউ করে চলে উঠল। কানের চোখে মুখে রক্তবর্ণ ধারণ করলো। তার শরীর জুড়ে ক্রোধের স্পন্দন স্পষ্ট হয়ে উঠল। প্রবল আক্রোশে পাশের চেয়ার তুলে নিয়ে সজোর আঘাত করলো সামনের কাচের টেবিলে। মুহূর্তেই টেবিলের কাচ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মেঝেতে পড়ল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আরিয়ানের শরীর শীতল হয়ে এলো। তার হাত পা অবশ্যই গেল, মুখে একটিও কথা ফুটল না। থরথর করে কাঁপতে থাকা আরিয়ানকে লক্ষ্য করে কারণ এগিয়ে গেল। কারণ ঠান্ডা অথচ ভয়ঙ্কর স্বরই পড়ল। তোকে শান্তভাবে বুঝিয়েছি, ভেবেছিলাম তুই অন্তত এতটুকু বোধ শক্তি রাখিস, কিন্তু তুই প্রমাণ করলি তুই তার যোগ্য না। শোন, কাল নরেন রায় এখানে আসবে, তার সামনেই তুই সব স্বীকার করবি। তুই না করলে আমি প্রমাণ তুলে ধরব। তোর হাতে দুটো অপশন আছে। 1, 3 মাসের জন্য জেল খাটবি। 2, 200 কোটি টাকা 2 সপ্তাহের মধ্যে ফেরত দিবি। এই টাকা কোম্পানির কর্মচারীদের মাথার ঘাম পায়ে ফেলার টাকা, তোর বিলাসিতার জন্য নয়। কারণ একটু থেমে আরো কঠিন কণ্ঠ যোগ করলো, আমি নিশ্চিত তুই জানিস তোর জন্য কোনটা বেটার হবে। কথাগুলো বলে কারান পেছন ফিরে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার চোখে পড়লো দরজার কাছ থেকে এক অস্পষ্ট অবয়ব সরে যাচ্ছে। কারান থমকে দাঁড়ালো। তার চোখে গভীর সন্দেহের রেখা ফুটে উঠল। কারান ছায়ার আকার দেখে বুঝলো সে কে এখানে দাঁড়িয়েছে। তাই ঠোঁটের কোনো ইচ্ছা হাসি ফুটিয়ে দেখেও না দেখার ভান করে আলোয়ের দরজার পার হয়ে সামনে এগিয়ে গেল। রোমানা ভেবেছিল কারণ তাকে দেখেনি, তাই নিঃশব্দে কক্ষে প্রবেশ করার চেষ্টা করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে কারণ থেমে কয়েক কদম পিছনে ফিরে দাঁড়িয়ে বলল, ভাবি, এই কথা তো আপনার হাজবেন্ডের কাছ থেকে শুনতে পারতেন, অযথা দাঁড়িয়ে পা ব্যথা করলেন। রোমানা চমকে উঠলো, অপ্রস্তুত হয়ে এক মুহূর্তের জন্য চোখ বুঝলো। তারপর চোখ খুলে কিছু বলার জন্য পিছন ফিরে দেখলো কারণ ততক্ষণে চলে গেছে। এরপর রোমানা দীর্ঘশ্বাস ছেড়ে কক্ষে প্রবেশ করলো। ভেতরে ঢুকেই সে দেখলো আরিয়ান দুশ্চিন্তার ভারে নুয়ে পড়েছে। ভয়ের চিহ্ন তার মুখের প্রতিটি রেখায় গভীর ছাপ এনে দিয়েছে। সারা শরীর ঘেমে ভিজে গেছে। টি শার্ট সেই ঘামের ভারে গায়ের সঙ্গে লেগে গেছে। রোমানা নিলিপ্ত ভঙ্গিতে এসির তাপমাত্রা কমিয়ে বিছানা একপাশে গিয়ে বসলো। আরিয়ান কাপা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, এবার কি হবে রোমানা? এ যাত্রায় কি বাঁচতে পারবো আমি? রোমানা তৎছিলে শুরু বলল। আর কি আর হবে, জেলের জন্য প্রস্তুত হও। আরিয়ানের কানে কথাটা পৌঁছানো মাত্র তার চোখের রাগে লিলিয়ান শিখা জ্বলে উঠল। কার্নের দেওয়া হুমকির দুঃস্বপ্ন থেকে সবে একটু মাথা তুলতে চেয়েছিল সে, অথচ তার নিজের বই তাকে শান্ত করার বদলে সে আগুনে ঘি ঢালল। আরিয়ান উন্মুক্ত ক্রোধে রুমানাকে ধাক্কা দিয়ে বিছানায় থেকে মাটিতে ফেলে দিল। তার রক্তিম চোখ জ্বলে উঠল। সে গর্জে উঠল, তুই একটা নির্বোধ বলদ বউ আমার। পাশে দাঁড়িয়ে সাহস দেওয়ার বদলে উল্টো আমাকে খেপাচ্ছিস তুই। চোখের সামনে থেকে সরে যা, ছাগল পালি আমি একটা। রোমানা পড়ে গেলেও মনোবল হারালো না। নিজেকে স্থির রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। নিস্তব্ধ ভাবে দাঁড়িয়ে গভীর চোখে আরিয়ানের দিকে তাকালো। এরপর রুমানা চুপচাপ টেবিলের ভাঙা কাচের একটি টুকরো তুলে হঠাৎ আরিয়ানের হাত শক্ত করে চেপে ধরে নির্দয়ভাবে শরীরের উপরে সজোরে আঘাত করে বসল। আরিয়ান যন্ত্রণায় আর আতঙ্কে চিৎকার করে উঠল, এই তুই এটা কি করলি গাধার বাচ্চা? রোমানার ছোটে কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। চোখে বিদ্রুপের দৃষ্টি এনে বলল, তোর জন্য এটাই যথেষ্ট। আমার সাথে যেমন ব্যবহার করবি তেমনই প্রতিদান পাবি। যা গিয়ে ওষুধ লাগা। এটুকু বলেই সে নিজের চুড়ে ঝাটকা দিয়ে সোজা কক্ষ থেকে বেরিয়ে গেল। আরিয়ার মাটিতে বসে ক্ষত বিক্ষত হাত চেপে ধরে রইল। রাগে তার বুকের শিরাগুলো ফুলে উঠল। চোখে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মতন দৃষ্টি তুলে তাতে তোহ চেপে বলা, সাউদা রোমানা, এই শান্তি আমি তোকে ফিরিয়ে দেব। হ্যাঁ, আমার কথা মনে রাখিস। ওদিকে রোমানা তখন রান্নাঘরে গিয়ে হিমায়ত খুলে একটি কমলা বের করলো। ঠান্ডা কমলার খোসা ছাড়াতে ছাড়াতে তার ঠোঁটে একটু হাসির ছায়া ফুটে উঠল। একা একাই পিটপিট করে পড়ল, আরিয়ান, তুমি আমাকে চিনতে পারোনি। যেমন অসীম ভালোবাসা দিতে পারি, তেমনই কিভাবে শাস্তা করতে হয় তাও আমি ভালোভাবেই জানি। শুধু এই মাতৃত্ব হারানোর যন্ত্রণাই আমাকে দুর্বল করেছে, না হলে তোমাকে এমন দাপটের জায়গায় রাখতাম। একটা হালকা বিদ্রুপের হাসি ফুটে উঠল তার মুখে। তারপর গলায় দৃঢ়তার সুর এনে বলল, তোমার হাতে আর কোনো উপায় নেই আরিয়ান।
যার 1 কোটি টাকা জোগাড়ের ক্ষমতা নেই, সে 200 কোটি টাকা কিভাবে ম্যানেজ করবে? এই বলে সে ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসল। চোখে আত্মবিশ্বাসের দৃপ্তি নিয়ে কমলার কোয়া মুখে দিতে দিতে শান্তভাবে উপভোগ করতে লাগলো তার নিজস্ব বিজয়ের স্বাদ। মীরা দুপুরে রান্নার উদ্দেশ্যে ধীর পায়ে সিঁড়ি থেকে নেমে রন্ধনশালায় প্রবেশ করলো। রোমানা এক মনে খেতে খেতে আবেশ ভরা কঞ্চে পড়ল। মীরা, তোমাকে দেখে অদ্ভুত অনুভূতি হয়, কখনো মায়া লাগে, আবার কখনো হিংসাও হয়। ম্লান হাসি হেসে প্রত্যুত্তরে বলল। রোমানা ভাবির মন অনেক উদার, তাই হয়তো আমার জন্য মায়া হয়। রোমানা চেয়ার থেকে উঠে খানিক দাঁড়ালো। মীরা, উদার? উদার মাই ফুড। শোনো মীরা, তুমি তো এ বাড়িতে একেবারে নতুন অতিথি। এখানকার মানুষজন বা পরিবেশের কিছুই এখনো বুঝে ওঠোনি, তাই তোমার মুখের এই নির্ভাব ভাব। যদিও তোমাকে নিয়ে আমি বিশেষ কিছু ভাবি না, প্রথমে ভেবেছিলাম নতুন বউ মানেই বুঝি অশান্তির সূচনা। মনে হয়েছিল সংসারে চুলোচুলির লড়াই বাঁধবে, কিন্তু তুমি এতটাই সহজ সরল যে তোমার সাথে ঝগড়া করাটাও মনে হয় নিজের বুদ্ধির অপচয়। নরম স্বরে হেসে বলল। আমি তো আপনাকে বোনের মতোই দেখি, তাই আশা করি আপনি আমাকে পথ দেখাবেন। আমার খুব বেশি বুদ্ধি না থাকলেও আপনি তো আছেন, বাকি সব কিছু না হয় সামলে নেবেন। তো এই বাড়ি সম্পর্কে আমাকেও একটু ধারণা দিন। রোমানা এক ভ্রু উঁচিয়ে ছোটে ব্যঙ্গ মেশানো হাসি ফুটিয়ে বলল। বাহ, তোমার কথার বেশ জাদু আছে। এমন কথা সচরাচর কেউ বলে না আমাকে। শুনতে খারাপ লাগলো না। যাই হোক, 5 বছরে আমি নিজেই বা কতটুকু বুঝেছি যে তোমাকে বলবো। তবে যা জানি বলি, তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু কারণের এই বাড়ির কারোর প্রতি তেমন কোনো মমতা নেই, এমনকি আশাদ চৌধুরীর প্রতিও না। মীরা সবজি কাটার কাজ থামে বিস্মিত চোখে তাকালো। এমনটা কেন? এমনটা কেন? রোমানা কাজ ছাকিয়ে বলল। কেন তা আমি জানলে তো হতোই। তবে যতদূর বুঝি, বিদেশে দীর্ঘ 18 বছর কাটানোর কারণেই এ বাড়ির প্রতি টান কমে গেছে। তার উপর আরিয়ান আর কারানের বয়সের ফারাকও মাত্র 1 বছর। আর আরিয়ান, যাক, ওর কথা তোলা থাক। মীরা, তোমার বাবা কি কখনো এ বাড়ি সম্পর্কে কিছু বলেননি? মীরা কাজের ফাঁকে শান্ত গলায় বলল। আমার বাবা এই বাড়ি সম্পর্কে জানবেন কিভাবে? হ্যাঁ জানি, আমার শ্বশুর আর বাবা বন্ধু ছিলেন। শুনেছি তারা স্কুল আর বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়েছেন। তবে বাবার কাছে থেকে এসব নিয়ে কোনোদিন কিছু শোনা হয়নি। রোমানা হাসল। মীরা, তোমার এই সরলতা আমাকে প্রায়ই ভাবায়। আমার দেবরের সাথে কিভাবে চলবে সেটাই ভাবছি। তুমি এমন একটি বাড়িতে এসে উঠেছ যার ইতিহাস কিংবা বাস্তবতা সম্পর্কে কিছুই জানো না। কারণ কি, আমি সব সময় ছোট ভাইয়ের মতো দেখেছি, কিন্তু বিয়ের পর এই 5 বছরে তার সঙ্গে তেমন সখ্যতা গড়ে ওঠেনি। আসলে তা সম্ভবও হয়নি। আমি যখন এই বাড়িতে এলাম তখন থেকে সে মাত্র 2বার এখানে এসেছে। একবার আমাদের বিয়েতে, আরেকবার কেসি টেক্সটাইল কোম্পানির নির্মাণ কাজের সময়। তারপর তো একেবারে আসলে তোমাদের বিয়ের আগে 2016 সালে। তবে কারার সম্পর্কে যতটুকু জানি, সে সাধারণ বুদ্ধিমান। পরিস্থিতিতে নিজের মতো করে গড়ে নিতে সে খুব দক্ষ। নইলে ভেবে দেখো, যেখানে অনেকে 50 বছর বয়সেও একটা কোম্পানি দাঁড় করাতে পারে না, সেখানে কারান মাত্র 4 বছরের মধ্যে কেসি কোম্পানিকে বিশ্বসেরা তালিকায় নিয়ে গেছে। আমার মনে হয় না কেউ তাকে পুরোপুরি বুঝতে পেরেছে। এমনকি আশাদ চৌধুরী নিজেও তার ছেলেকে সম্পূর্ণ চিনতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি না। মীরা সামান্য হাসলো। অর্থাৎ এই কথাগুলো তার মনে বিশেষ কোনো ভাবনার উদ্রেক করেনি। গলার স্বর মোলায়েম করে বলে। বুঝলাম, ছেলেদের বুদ্ধি থাকা তো স্বাভাবিক, আর তা থাকা উচিত। তাছাড়া সে তো আমার স্বামী, আমার কোনো ক্ষতি করবে না। রোমানার ভেতরে অজানা বিস্ময় ফুটে উঠল, কিন্তু মুখে তা প্রকাশ না করে বলল। বাহ, এতটাই বিশ্বাস সত্যি অভাবনীয়। অথচ আমি এই 5 বছরেও জানোয়ারটাকে। মীরা রোমানার দিকে খানিকটা বিস্ময়ের সঙ্গে তাকালো। তার চাহনিতে প্রশ্ন ছিল, কেন এমন কথা বলছে সে? রোমানা তার দৃষ্টি লক্ষ্য করে বিষয়টি হালকা করার জন্য কথার মোড় ঘুরিয়ে বলল। মানে আরিয়ানকে চিনতে পাইনি, আর তুমি কিনা কাহিনীর মতো একজন মানুষকে 1 বছরেরও কম সময়ে চিনে ফেললে। বেশ ভালোই। মীরা হেসে ফের সবজি কাটায় মন দিল। রোমানা কিছুক্ষণ চুপ করে থেকে সোফায় গিয়ে বসে পড়ল। এক পা তুলে দোলাতে দোলাতে বলল। মীরা, তোমাকে আমি ঠিক বুঝি না মীরা। চৌধুরী বাড়ির বউ হয়েছ, অথচ পায়ের উপর পা তুলে আয়েশ করার বদলে কাজ করছো। তোমার তো হুকুমদারি করার কথা। একটু গলা উঁচে জবাব দিল। কাজ করা খারাপ কিছু না ভাবি, বরং দেখবেন কাজ করলে মন মেজাজ ভালো থাকে। রোমানা হেসে বলল। মীরা, এসব তুমিই করো।
আমি বাবা অলস মানুষ, কাজ করার জন্য বড়লোক বাড়ির বউ হইনি। তবে যেহেতু বোন বলেছ, তোমাকে একটা কথা বলি। আর শোনো, আমি মানুষ চিনতে খুব একটা ভুল করি না, সেই হিসেবে মনে হলো তুমি সত্যি ভালো মনের মানুষ। কৌতূহল নিয়ে তাকে বলল। বলতে থাকুক ভাবি, শুনছি। রোমানা খানিকটা গম্ভীর হয়ে শুরু করল। শোনো তাহলে, আমি তো মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম। তোমার বাবা যেমন নামি দামি কলেজের শিক্ষক, আমার বাবা ঠিক তেমন নয়। সরকারি চাকরির সাধারণ এক কর্মী ছিলেন। তবে সৌন্দর্য আমাকে অনেক কিছু এনে দিয়েছে। মোটামুটি সুন্দরী হওয়ায় কত ছেলেকে যে আঙুলের ইশারায় নাচিয়েছি তার হিসেব নেই। এই কথা শুনে মীরা খিলখিল করে হেসে উঠল। রোমানা মুচকি হেসে তার দিকে তাকিয়ে রইল। মীরা একটু আগ্রহ মিশিয়ে বলে। তারপর রোমানা এক মুঠো স্মৃতি ভাঙার শব্দ তার কথায় ফুটিয়ে তুলল। গলা খানিক নিচু করে বলল। তারপর তারপর তোমার চাওড়া ভাসুরকে বিয়ে করলাম। প্রথমে মনে হয়েছিল জীবনের পথে নতুন আলো ফুটবে, কিন্তু ভাগ্য বোধহয় ঠাট্টা করতে জানে। বিয়ের 1 বছরের মাথায় আরিয়ানের প্রেম হাওয়ায় মিলিয়ে গেল। মীরার কণ্ঠে কৌতূহল আর বিস্ময়ের মিশ্রণ। কেন ভাবি, কি হয়েছিল? না, রোমানা একটু থেমে বলল। সে তো এক বিশাল গল্প মীরা, যা তোমাকে বলা যাবে না। তাছাড়া আমি এখন সহজে কাউকে বিশ্বাসও করি না। তবে একটা কথা বলি, তুমি তো এত সুন্দরী, বিয়ের আগে নিশ্চয়ই তোমার অনেকগুলো প্রেম ছিল। মীরা হালকা হাসি মিশিয়ে মাথা নেড়ে বলল। না ভাবি, আমার প্রেমের শুরুটা আপনার দেবরকে দিয়েই। রোমানা চমকে উঠল, বলল। কি বলছো? তাহলে এই সৌন্দর্য দিয়ে তুমি কি করলে? আমি যদি তোমার মতো সুন্দরী হতাম, পুরো দুনিয়াটাই হাতের মুঠোয় নিয়ে নিতাম। মৃদু হাসি হেসে উত্তর দিল রোমানা। আপনার কথায় মনে হচ্ছে আমি যেন বিশ্ব সুন্দরী। একরকম ধমকে সুরে বলল। মীরা ওমা, বিশ্ব সুন্দরী বললেও তো কম বলা হয়। আমি কোনোদিন কারো রূপের প্রশংসা করি না, কিন্তু তোমাকে যখন প্রথম দেখতে গিয়েছিলাম, শুধু মনে হয়েছিল তুমি সত্যি মানুষ। তো এতটা সৌন্দর্য কিভাবে কারো হতে পারে? একটু লজ্জায় মাথা নিচু করে বলল। ভাবি, আপনার কথায় আমি নিজেই অবাক হচ্ছি। আমি আমি তো এতটাও সুন্দরী নই। রোমানা মুচকি হেসে বলল। তুমি বুঝলে চোখ থাকতেও অন্ধ। আচ্ছা, তোমাকে কি কখনো কেউ কোনো প্রশংসা করেনি? না ভাবি, তেমন ভাবে কেউ কখনো করেনি। আপনার কাছ থেকেই প্রথম এমন কিছু শুনলাম, আর এখনই নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছি। এতদিন তো কখনো ভাবিনি। রোমানা চোখ মেলে অবাক দৃষ্টিতে তাকালো। কি আশ্চর্য, তোমার কেউ প্রশংসা করেনি? তাহলে বাকিরাও নিশ্চয়ই তোমার মতোই অন্ধ। যাই হোক, নিজের সৌন্দর্যটা ধরে রেখো মীরা। আল্লাহ তোমাকে কতটা মমতা দিয়ে করেছেন তা বোঝাই যায়। যেমন তোমার মন, তেমনই তোমার চেহারা। কথাগুলো বলে সে ধীরে ধীরে উপরের তলায় চলে গেল। তার পায়ের শব্দ ম্লান হয়ে মিলিয়ে গেল ঘরের নিস্তব্ধতায়। মীরা দাঁড়িয়ে খানিকক্ষণ রোমানের কথা ভাবলেও পরে নিজের মনে বলল। মানুষ চেনা কি সত্যি এত কঠিন? বিয়ের পরের দিন যাকে দেখেছিলাম, আজ যেন সে আরেকজন মানুষ, পুরো উল্টো। রোমানা কক্ষে প্রবেশ করতেই আরিয়ান হিংস্র সাপেদের মতো ঝাঁপিয়ে পড়ল। তার হাত রোমানার গলায় লোহার শিকলের মতো পেঁচিয়ে বসে। রোমানা কাশতে কাশতে শ্বাসের জন্য লড়াই করতে করতে ফিসফিসিয়ে বলল। আমাকে পরে মারবে আরিয়ান, আগে ভাবো কিভাবে নিজেকে বাঁচাবে। কথাগুলো আরিয়ানের কানে ঢুকতে বিদ্যুৎ স্পষ্ট হলো। সে ধীরে ধীরে রোমানার গলা থেকে হাত সরিয়ে নিল। রোমানা হাত দিয়ে গলা ডলতে ডলতে এক গ্লাস পানি পান করল। ঠোঁটের করে বিদ্রুপের ছায় ফুটে উঠল। বলল, 200 কোটি টাকা তোমার সাধ্যের বাইরে, তার চেয়ে প্রথম বিকল্পটাই তোমার জন্য ভালো। কথাটা বলে সে হো করে হেসে উঠল। তারপর নিজের মনে স্বাগতিক করল। 2 মাসের জেল। আবারও তার অট্ট হাসিতে ঘরের শূন্যতাকে বিদ্ধ করলো। আরিয়ান ক্রোধে ফুসতে ফুসতে তেরে এলো তার দিকে। রোমানা হাসি থামিয়ে বলল। তোমার ভালোর জন্যই বলছি। যুক্তির পথে চললে তোমারই উপকার, নিলে নাও, না নিলে তোমার ব্যাপার। আরিয়ান ফুসতে ফুসতে বিছানায় বসে পড়ল। তার মাথার রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। চিন্তায় ডুবে যেতে যেতে তার চোখে জলজল করে উঠল প্রতিশোধের আগুন। পাশে রাখা রোমানের ফোনটা চোখে পড়তে সে এক ঝটকা ফোনটা তুলে নিল, দেয়ালে সজোরে ছুঁড়ে মারল। ফোনটি ছিন্ন ভিন্ন মেঝেতে পড়লো, অথচ রোমানা পড়ার সময় নির্লিপ্ত রইল। এক পলকও ভ্রুক্ষেপ করলো না। মনে মনে বলল, সমস্যা নেই, এই ছিসকে ক্রোধই আবার আমাকে নতুন ফোন কিনে দেবে। এবার তো লেটেস্ট আইফোনটা চালানো যাবে। ভালোই হলো। তার চোখে কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। ঘরের উত্তাপের মাঝেও রোমানার ঠান্ডা ভাব আরিয়ানের রাগকে
আরো অগ্নিময় করে তুলল। এদিকে রোমানার কথাগুলো মীরার মনের গহীনে এক নতুন আলো জ্বালিয়ে দিল। অপরাঞ্চের স্নিগ্ধ আলোয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে দেখতে শুরু করলো সে। এতদিন নিজের অস্তিত্বকে ঠিকমতো চিনতে পারেনি সে। নিজের প্রতিচ্ছবির দিকে এক দৃষ্টিতে তাকে স্বল্প হেসে পড়ল। কি সুন্দর মীরা। এতদিন ধরে নিজের সৌন্দর্যকে উপেক্ষা করা মীরার মনে হলো সৌন্দর্যের আলো সবসময় চোখে ধরা পড়ে না, সেটা অনুভব করতে হয়। নিজের এলোমেলো চুলগুলো হাতের ছোঁয়া খোপা বাঁধার চেষ্টা করলো। ঠিক তখনই কারার নীরবে এসে পেছন থেকে তার কাছে থুতনি রাখলো, কণ্ঠে রিনরিনে সুর তুলল। আমার বউ তো দেখি আমাকে ভুলতেই বসেছে। মীরা একটু হাসির ছলে বলল, আহ, চুলটা বাঁধতে দিন না। না থাক। বলে কারান তার হাত থেকে চুলগুলো আলতো করে ছাড়িয়ে নিল। এক চিলতে দুষ্ট হাসি মুখে রেখে বলল, তোমাকে খোলা চুলেই বেশি সুন্দর লাগে মীরা, তবে আজ তোমার মুখটাই যেন অন্যরকম এক উজ্জ্বলতা। এত খুশির কারণ কি বেগম সাহেবা? মীরা চোখ নামে ছোট্টের কোণে এক মৃদু হাসি রেখে বলল। খুশি নয়, একটু স্বস্তি আর কি। কিসের স্বস্তি? মীরা ধীরে ধীরে কারানের চোখে চোখ রেখে বলল। সে কথা থাক, বরং বলুন তো ওদিকে খবর কি? কারান গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরিয়ান ভাই কি বলে সেটাই এখন দেখার বিষয়, এছাড়া তো আর কিছু করার নেই। তাদের মধ্যকার পালকের মতো হালকা নীরবতা ছুঁয়ে গেল। তারপর কারান মীরার দিকে অবলোক চেয়ে রইল, এমন ভাবে যেন সারা দুনিয়ার সবকিছু ছাপিয়ে তার পৃথিবী এখন শুধু এই নারী। মীরা চোখ কুচকে বলল। কি দেখছেন এভাবে? কারণ ইচ্ছে হাসি দিয়ে বলল, আমার বউকে। আচ্ছা হয়েছে, আর দেখতে হবে না, আমার একটু কাজ আছে। কারণ কপাট বিরক্তি নিয়ে বলল। কি এমন কাজ যে আমার আসার সময় মনে পড়ে? তুমি কি আমার বউ নাকি প্রেমের শত্রু? মীরা গাম্ভীর্য ধরে রেখে উত্তর দিল, কাকাইয়ের সাথে কিছু কথা বলবো। ওনাকে তো ঘরে পাওয়া ভার। এখন যখন আছেন একটু কথা বলাই ভালো। কাকাইয়ের সঙ্গে কি কথা বলবে? আছে কিছু, এমনিতেও তো তার সঙ্গে তেমন সম্পর্ক জমে ওঠেনি, কথা তো বলা উচিত তাই না? কারণ মৃদু হাসিতে মীরার মাথায় হাত রেখে বলল, আমার বউ সত্যিই ভালো, বাড়ির সবার কথাই ভাবে। আচ্ছা যাও, কথা বলো। মীরা দরজার দিকে হাঁটা দিল। পেছন থেকে কারণ আবার ডেকে উঠল। মীরা। মীরা ঘুরে তাকাতে কারণ চোখে দুষ্ট উজ্জ্বলতা এনে বলল। একটা উড়ন্ত চুমু ছুঁড়ে দিল তার দিকে। মীরার মুখে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। এরপর প্রস্থান করল। মীরা ইসাকে দরজার কাছে এসে দাঁড়ালো। ভেতরে ইসা কাগজপত্রে ডুবে আছে। একাগ্রতা তার চেহারা স্পষ্ট। কিছুটা সংকোচে মীরা ভাবলো ইসাকের কাজের মাঝে কক্ষে ঢোকা কি ঠিক হবে কিনা। তবুও একটু সাহস সঞ্চয় করে কণ্ঠে নরমতা নিয়ে বলল, কাকাই আসবো? ইসাক মীরাকে দেখে একটুখানি অবাক হয়ে হালকা হাসি নিয়ে শরীরটা কিছুটা সরিয়ে বসে। আরে বৌমা, এসো এসো বলে কেদারাটি এক পাশে টেনে দিল। বসো বৌমা। মীরা কিছুটা দ্বিধায় পড়ে, তারপর বলতে বাধ্য হলো, আরে কাকাই আপনি কি করছেন? আমি টেনে বসছি। ইসাক হেসে বলল, মীরা। এতটুকু তো কিছুই নয় মা, ঘরের পরীকে একটু যত্ন করতে হয়। মীরা বসে মৃদু হাসি দিয়ে বলল, কাকাই আপনাকে কখনোই তো এক মুহূর্তের জন্য বিরতি নিতে দেখিনি। মনে হয় আপনি এই কাজের দুনিয়ায় তলিয়ে আছেন। ঘরেও তো তেমন দেখতে পাই না আপনাকে। ইসাক হালকা হাসি চাপতে চাপতে বলল, মীরা। কি আর বলবো মারে, পুলিশের কাজের চাপ এত, অর্ধেক জীবন তো এখানেই চলে যায়। তবে বাদ দাও, কারণের সাথে তোমার জীবন যাপন কেমন চলছে সেটাই বলো। আমার যা ভাইপো হেসে বলে, এই তো সবকিছুই ঠিকঠাক। কিছুক্ষণ এইদিক ওদিকের সাধারণ কথাবার্তা ছিল। তারপর মীরা গম্ভীর হয়ে একেবারে মনোযোগ দিয়ে বলল, কাকাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। কিছুদিন ধরেই ভাবছিলাম, কিন্তু কথা বলার সময় হয়নি। কি ব্যাপার বৌমা, তুমি মুক্ত মনে বলো। এবার মীরা একটু থেমে বলল, কাকাই ওই যে একটা কেস নিয়ে আলোচনা হচ্ছিল না, ওই ফুচকা বিক্রেতার ঘটনা, তার কি হলো? ইসাক শান্ত গলায় বলল, ওইটা তো এখনো ঝুলে আছে, কিছু বের করতে পারেনি, না কোনো এভিডেন্স না কোনো ক্লু। উল্টো রিপোর্ট দেখে আমার অবস্থা খারাপ। এমন একটা কেস এর আগে কখনো দেখেনি। পুরো বিষয়টা একটা ধাঁধা। খুনটা মানুষের কাজে নাকি জন্তুর সেটা নেই, ভেতরে একটা দ্বিধা রয়ে গেছে, কোনো সূত্রে মেলে না। অথচ প্রতিটি পলকই মনে হয় কিছু একটা চোখ এড়িয়ে যাচ্ছে, যেন এই রহস্যের ভেতরে লুকিয়ে আছে আরও গভীর কিছু। মীরা কপাল কুঁচকে সন্দেহের ছাপ নিয়ে বলল, কিন্তু কাকাই জন্তু তো আঙুল কাটতে পারে না,
ইসাক চিন্তিতভাবে চোখের কোণে দৃষ্টি স্থির রেখে বলল, ঠিকই বলছো, খুনটা এমন নিখুঁতভাবে করা হয়েছে যে যে কোনো মানুষের হুঁশ উড়ে যেতে বাধ্য। কিন্তু প্রশ্নটা হলো, তুমি এসব নিয়ে পড়লে কেন বৌমা? মীরা অল্প হেসে সরল গলায় বলল, না কাকাই, আসলে খুনের আগের দিনেই ফুচকা খেয়েছিলাম ওনার কাছ থেকে, তাই মনটা তেমন মেনে নিতে পারছে না। তবে যাই হোক, রাতে বাড়িতে খাবেন তো কাকাই? ইসাক হাসতে হাসতে বলল, মীরা সে আর বলতে, তুমি যতদিন বাড়িতে আছো আমি খাবারের এক বেলাও ছাড়ছি না। তোমার রান্না তো আমি প্রতিদিনই পেট পূর্তিতে খাই। ইচ্ছু হেসে বলে। ঠিক আছে কাকাই, আপনি তাহলে কাজ করুন, আমি আসলাম। ইসাক হেসে বলল। আচ্ছা মা। মীরা চলে যেতে যেতে মনে মনে ভাবল, আমার রান্না কি আর এমন? আপনার ভাইপোর রান্না তো খাননি কাকাই, সে তো মাস্টার শেফ। আপনার প্রেমে না পড়লেও আপনার রান্নার প্রেমে পড়েছে কারণ চৌধুরী। ঘড়ির কাঁটা রাত 9টা প্রায় বাজিয়ে দিয়েছে। কারণ নিজের কক্ষে একাগ্রভাবে ল্যাপটপে কাজ করে চলেছে। আরিয়ান দরজার কাছে দাঁড়িয়ে কক্ষে প্রবেশ করবে কিনা সেই দ্বিধায় বিভোর। কারণের চোখে দরজার দিকে পড়তে সে এক নিঃশ্বাসে শান্ত গলায় বলল, ভিতরে আয়। আরিয়ান কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে খানিক সময় পর উত্তরে বলে, না থাক, তুই কাজ করছিস, পরে আসি। আয়, সমস্যা নেই। একটু পরে মীরাও কক্ষে প্রবেশ করে। আরিয়ান অসন্তোষ পড়ে গলাটা একটু নিচু করে বলে, মীরা, তুমি কি একটু বাইরে যাবে? মীরা তার চিরচারিত স্থিরতা নিয়ে নির্ভীকভাবে বলে, হ্যাঁ ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। কারণ এক হাতে ইশারা করে মীরাকে বসতে বলে। তারপর তার গলায় যেই গম্ভীরতা নিয়ে বলল, না, ওর বাহিরে যাওয়ার দরকার নেই। মীরা সব কিছু জানে, তুই বল। আরিয়ানের কণ্ঠে সামান্য সংশয় নিয়ে প্রশ্ন করে। তোর প্ল্যান কি? মানে জেল কি, মানে 3 মাসই? কারণ তার ঠান্ডা হাসি লুকিয়ে উত্তর দেয়, তো ফার্স্ট অপশনটাই চুজ করলি, গ্রেট। ঠিক আছে, আমি তোকে সব বলছি। জেলে যাওয়ার ব্যাপারটা আসলে শুধুই মিডিয়াকে দেখানো, আর কিছু না। আর কাকাই তো আছেই, তুই নিশ্চিন্তে 3 মাস কাটিয়ে আসবি। না তোর গায়ে কেউ হাত দেবে, না তোকে কোনো জেরা করবে। যেমন এখন খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে আছিস, ওখানেও তেমনই থাকবি। সব বুঝলাম, কিন্তু ড্যাড। আরিয়ানের কণ্ঠে মনোমালিন্য এবং উদ্বেগের ছাপ স্পষ্ট। ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না। তবে একটা কথা, তোর টাকা লাগবে, আমাকে কেন জানাসনি? এটা কেন করলি? আরিয়ান চোখ নামিয়ে আমতা আমতা করে বলে, না মা, মানে আর্জেন্ট লাগছিল, তোকে বলতেও ভয় করছিল, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল, তাই কিছু না বুঝেই কিভাবে কি করে ফেললাম। কারণ আরিয়ানের দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলে, আরিয়ান অরিজিনালি কাজটা তুই নিজের মাথা দিয়ে করেছিস, আমার বিশ্বাস হয় না। হাউ এভার, এখন যা, শান্তির একটা ঘুম দে, কাল সব কিছু কনফেস করলেই হলো। দীর্ঘ এক ঢোক গিলে কক্ষ থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। কারণ প্রস্তুত হয়ে মীরার কাছে দোয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। অফিসে পা রাখতে এক অভূতপূর্ব গমগম শব্দ ছড়িয়ে পড়ল চারপাশে। তার উপস্থিতি সবার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হলো। নরেন রায় এবং প্রেস মিডিয়ার সদস্যরা ইতিমধ্যে সেখানে উপস্থিত ছিলেন। তাদের সমস্ত দৃষ্টি একমাত্র কারণের দিকে। কারণকে দেখে নরেন রায় চেয়ার থেকে উঠে এক অপদস্থ হাসিতে মুখের কোণে সেটে পড়ল। আমরা সবাই ওদের আগ্রহে আপনার আগমনের অপেক্ষায় ছিলাম। তাহলে আপনি কেমন আছেন মিস্টার কারান চৌধুরী? কারণ মুখে মেকি হাসি ছড়িয়ে দাড়ি চুলকাতে চুলকাতে সুমধুর উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, আজকে কিছুটা বেশি ভালো আছি। তবে আপনাকে নিয়ে একটু চিন্তা হচ্ছে, কারণ আপনার এই হাসির বেশিরভাগটা হয়তো একটু পরেই উড়ে যাবে। নরেন রায় তাতে দত চেপে বলে, এত কিছুর পরেও আপনার আত্মবিশ্বাসের কথা না বললেই নয়। কারণ শান্ত মুখ হয়ে ছোটের কোণে হাসি রেখে বলে, লেটস কাট টু দ্য চেস দেন। আর ইউ অল সেট উইথ ইউর ক্যামেরাস? মিডিয়া সবাই একযোগে বলতে স্যার, আপনি শুরু করতে পারেন, আমরা তো এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। তাহলে আপনাদের অপেক্ষার অবসান ঘটাই। আর মিস্টার নরেন রায়, আপনার জন্যও একটা চমক রয়েছে। আরিয়ান ভাই। আরিয়ান সবার সামনে পদার্পণ করে। আরিয়ানকে দেখে নরেন রায়ের চোখে মুহূর্তে বিস্ময়ে প্রশস্ত হয়ে ওঠে। কারণ আরিয়ানের কাছে কি গম্ভীর কণ্ঠে বলে, নাও ইজ দ্য টাইম টু রিভিল হোয়াট ইউ ওয়ান্টেড টু শো। আরিয়ান প্রজেক্টরের স্ক্রিন চালু করে সিসিটিভির ফুটেজ দেখাতে শুরু করলো। ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে আরিয়ান গোপনে কেসি কোম্পানির নকশা এবং গুরুত্বপূর্ণ নথি বেআইনিভাবে নরেন রায়ের হাতে তুলে দিচ্ছে। কারণ ঠান্ডা স্বরে বলে, লুক অ্যাট দিস, দিস ইজ দ্য
দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এরপর আরিয়ান তার কাছে থাকা কিছু নথি তুলে ধরে। এই দেখুন সই করা কাগজপত্র, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে নকশাগুলো নরেন রায় কিনেছেন। আর এই লেনদেনের রেকর্ড দেখুন, যেখানে তিনি আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছেন। কারণ একটি ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে বলে। এটা দেখুন, এখানে আপনার স্পষ্টভাবে দেখবেন যে নরেন রায়ের অ্যাকাউন্ট থেকে ভাইয়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, যা কোনো বৈধ চুক্তির ভিত্তিতে হয়নি।